জীবনস্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার আত্মজীবনী জীবনস্মৃতি। এটা শুধুমাত্র যে কল্যাণী ইউনিভার্সিটির কলেজগুলোতেই আছে তা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতেই কিন্তু কোনো না কোনো সেমিস্টারে জীবনস্মৃতিটা সিলেবাসের অন্তর্ভুক্ত থাকে। তো ভীষণই গুরুত্বপূর্ণটা বুঝতে পারছো। আর কল্যাণী ইউনিভার্সিটির 3rd সেমিস্টারের সিসি পেপারে রয়েছে জীবনস্মৃতির অধ্যায়গুলো। তো এখান থেকে তোমাদের 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন আসবে। আমি এখন এমন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা আমি সাজেশনেও রেখেছি, আর এই প্রশ্নটা 5 নম্বরেও কিন্তু আসতে পারে, 10 নম্বরেও আসতে পারে। আমি তোমাদের এখানে 10 নম্বরের একটা উত্তর সম্পূর্ণ নোট দেখিয়ে দিচ্ছি। তোমরা এটাকে যদি 5-এ আসে তাহলে সেই মতন ভূমিকা থেকে কিছুটা ছোট করে বা একটু নিজেদের মতন করে বানিয়ে ছোট করে নিতে পারো। আর যদি 10-এ আসে তাহলে তো সম্পূর্ণ এই নোটটা লিখে দিলে ভালোভাবে তোমরা ভালো নম্বরই পেয়ে যাবে। তো দেখে নাও, সম্পূর্ণ নোটটা আমি আলোচনা করে পুরোটাই বলে দিচ্ছি। পাশাপাশি এই নোটটা কিন্তু তোমাদের জীবনস্মৃতি থেকে আসা অন্য কোনো 5 নম্বর বা 10 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কাজে লাগবে। সেখানেও কিন্তু তোমরা এই নোটের সাহায্য নিয়ে উত্তর লিখে আসতে পারবে। মোট কথা, জীবনস্মৃতি থেকে কোনো প্রশ্ন তোমাদের ছাড়তে হবে না। তো যাই হোক, এবারে উত্তরটা দেখে নাও। জীবনস্মৃতি গ্রন্থটিকে আত্মজীবনীমূলক গ্রন্থ বলবো নাকি স্মৃতিকথা? তোমার মত অনুযায়ী লেখো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, জীবনস্মৃতি কী জাতীয় গ্রন্থ আলোচনা করো। কিংবা এরকমও বলতে পারে যে আত্মজীবনীমূলক গ্রন্থ হিসেবে জীবনস্মৃতি গ্রন্থটি কতখানি সার্থক তা নিজের ভাষায় লেখো। তো এরকমভাবে প্রশ্নটা দিতে পারে। উত্তরটা হলো, জীবনস্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথের প্রথম জীবনের স্মৃতির সূত্র ধরে বাল্যজীবন, কৈশোর জীবন এবং যৌবনকালের ছবি আঁকা হয়েছে। বাল্যকালে কড়া শাসনের মাঝখান থেকেই তিনি প্রকৃতির বর্ণগন্ধ আস্বাদ করতে চেয়েছেন এবং সেই অনুযায়ী তিনি বলেছেন, বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। আমি একটু উল্লেখ করে রাখি যে এই যে হাতের লেখাটা দেখছো এটা আমার এক স্টুডেন্টের, তো সে কারণে কিছু বানান ভুল থাকতে পারে। তোমরা সেগুলো একটু শুধরে নিও, আমিও লক্ষ্য করলে বলে দেব। এটা একটা কোটেশনের মধ্যে রাখবে যে বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম। এটা জীবনস্মৃতিরই একটা লাইন। প্যারা চেঞ্জ করে 1912 সালে জীবনস্মৃতি গ্রন্থটি প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। দেখো, এখান থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হয়ে যাচ্ছে, জীবনস্মৃতি কত সালে প্রকাশিত হয়েছে আর কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 1912 সাল আর প্রবাসী পত্রিকায়। বিশিষ্ট চরিত্রদের জীবন অবলম্বনে রচিত জীবনীকে রচিত কথা বলা হয়। জীবন বৃত্তান্ত যদি স্বয়ং রচয়িতার আত্মকথা হয় তবে তাকে আত্মজীবনী বা আত্মচরিত বলা হবে। তাহলে এখান থেকে আরেকটা ছোট প্রশ্ন পেয়ে যাচ্ছ যে আত্মজীবনী কাকে বলে। অন্যদিকে রচয়িতা যদি তার বিগত জীবন থেকে স্মৃতি উদ্ধার করে নিজের জীবন কাহিনীকে ভাষায় রূপ দেন তবে সেগুলিকে স্মৃতিকথা বলা হবে। তাহলে স্মৃতিকথা কাকে বলবো, আত্মজীবনী কাকে বলবো বুঝে গেলে। এরপর প্যারা চেঞ্জ করে, রবীন্দ্রনাথের কবি সত্তাকে তার জীবনচরিতে খোঁজা বৃথা। কবি নিজেই তার লেখা কবিতাগুলির মধ্য দিয়ে তার জীবন বৃত্তান্তকে খুঁজে নিতে বলেছেন। জীবনস্মৃতি গ্রন্থটিকে তিনি নিজেও হয়তো আত্মজীবনী হিসেবে প্রকাশ করতে চাননি। একের পর এক পরিচ্ছেদে রবীন্দ্রনাথ পুরনো দিনের স্মৃতিগুলিকে অগোছালোভাবে ফুটিয়ে তুলেছেন। আবার প্যারাচেঞ্জ, সমকালীন ভারতীয় সমাজ, সাহিত্য, শিল্পকলা, সঙ্গীতে তার প্রতিভার ছাপ স্পষ্টভাবে পড়েছিল। শিল্প সাহিত্যের মানকে তিনি উন্নতির শিখরে পৌঁছে দিয়েছিলেন। তাই তার ব্যক্তিত্বের সন্ধান করতে দেশ ও বিদেশের মানুষও আগ্রহী হয়। আলোচ্য গ্রন্থের প্রতিটি কাহিনী তিনি উত্তম পুরুষে লিখেছেন। কখনো ঠাকুরবাড়ির অভ্যন্তরের কথা, কখনো তার স্কুল জীবনের কথা, কখনো বা তার সাহিত্য চর্চার কথা। এর পাশাপাশি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সম্বন্ধেও স্মৃতিচারণা করেছে, যেমন অক্ষয়চন্দ্র চৌধুরী, রাজেন্দ্রলাল মিত্র, শ্রীকণ্ঠবাবু, লোকেন পালিত প্রমুখ। এনাদের নাম কিন্তু জীবনস্মৃতিতে রবীন্দ্রনাথ বারে বারে বলেছেন। কাব্য রচনার বিষয়ে তার স্মৃতি থেকে বলেছেন, মনে আছে তখন দৈবাৎ যে 2-1 মাত্র স্ত্রীলোক কবিতা লিখিতেন, তাহাদিগকে বিধাতার আশ্চর্য সৃষ্টি বলিয়া সকলে গণ্য করিত। অর্থাৎ তখন মেয়েদের পড়াশোনার তেমন রীতি ছিল না, ফলত তারা কবিতা লিখতেও তেমন একটা জানতো না। তার মধ্যে যে 2-1 কবিতা লিখতে পারত সবাই ভাবতো যে সে দেবতার আশ্চর্য সৃষ্টি। তারপর হাইফেন দিয়ে লিখবে, এভাবেই রবীন্দ্রনাথ সমকালে সমাজ ও সংস্কৃতির সঙ্গে তুলনা দেখিয়েছেন। রচয়িতার নিজের জীবনের স্মৃতি সমকালীন বাস্তবতার সঙ্গে যখন মিশে যায় তখন তা সার্থক আত্মকথার দৃষ্টান্ত হয়ে ওঠে। প্যারা চেঞ্জ করে, রবীন্দ্রনাথ ছিলেন মানবিক গুণের পরিপূর্ণ একজন মানুষ।
উন্নত চরিত্রের প্রায় সব উপাদানই তার মধ্যে উপস্থিত। সেই কারণেই তার ব্যক্তিগত জীবন ও সাহিত্যিক জীবন নিয়ে মানুষের মধ্যে এত কৌতূহল। ঠাকুরবাড়ির প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তার পিতা, দাদা এবং বাড়ির ভৃত্যদের সম্পর্কে টুকরো টুকরো স্মৃতি উত্থাপন করেছেন। স্কুলের প্রসঙ্গ এবং ঘরের পড়া প্রসঙ্গ বলার সময় তার বিভিন্ন বিষয়ে শিক্ষকদের নাম ও চরিত্র বৈশিষ্ট্য ছবির মতন তুলে ধরেছেন। জীবনের তথ্যগুলিকে রবীন্দ্রনাথ স্মৃতি থেকে উদ্ধার করে এই গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। জীবনীকালের বিষয় জানতে গেলে চারপাশের সঙ্গে তার যোগ কেমন এবং কোন বিষয়কে তিনি কী মূল্যে বিচার করেছেন তাও নিজে থেকেই চলে আসে। রবীন্দ্রনাথ নিজের জীবন বৃত্তান্ত উত্তম পুরুষে এই গ্রন্থে লিখেছেন ঠিকই, উত্তম পুরুষ মানে আমি আমরা, তো এখানে আমি বা আমরা বা আমাদের এরকমভাবে কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন। সেই হিসেবে একে আত্মজীবনী বলা যেতে পারে, কিন্তু এই গ্রন্থের যাবতীয় ঘটনা তার স্মৃতিগুলিকে উস্কে দিয়েছেন। সেই নিরিখে এই গ্রন্থটি সার্থক স্মৃতিকথা। তাহলে একদিকে যেমন একে আত্মজীবনী বলা যায়, কারণ আত্মজীবনীর যে বৈশিষ্ট্য সেগুলো এখানে মানা হয়েছে সবকটা। এখানে উত্তম পুরুষে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ নিজের কথা, নিজের জীবনের কথা নিজেই লিখেছেন, তো সেই হিসাবে এটা আত্মজীবনী। কিন্তু পাশাপাশি রবীন্দ্রনাথ বলেছেন যে এখানে কিন্তু তিনি গুছিয়ে যে সব লিখেছেন জীবনের সবটা তা নয়, তিনি যা কিছু তার স্মৃতিতে ছিল। 1912 সাল মানে তখন তার অনেকটাই বয়স, তো সেই বয়সে দাঁড়িয়ে তার যেটুকু জীবন সম্পর্কে মনে ছিল সেই মনে থাকাগুলোকেই তিনি অগোছালোভাবে লিখেছেন। হয়তো কোথাও 10 বছরের কোনো স্মৃতি লিখেছেন, তারপরে হয়তো 5 বছরের স্মৃতি লিখেছেন, অর্থাৎ বয়স অনুযায়ী কিন্তু ক্রমানুসারে সাজানো নেই এই সব ঘটনা। তো তোমাদেরকে এটা সেই অনুযায়ী পড়তে হবে। একদিকে যেমন এটা স্মৃতিকথা, একদিকে তেমন এটা আত্মজীবনী হিসেবেও কিন্তু সার্থক। আর তোমরা যদি এরকম আরও কোনো নোট বা আরও কী কী ধরনের ভিডিও চাইছো সেটা কমেন্টে জানিও। আর হয়তো কালকেই তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষা রয়েছে, অনেকটা দেরি হয়ে গেল, তবে এই নোটটা যদি ভালোভাবে আজকের মধ্যে পড়ে নিতে পারো, আশা করি কালকে এই প্রশ্নটা যদি পেয়ে যাও তাহলে খুব ভালোভাবে লিখে আসতে পারবে। আর এইটা কিন্তু একেবারে আমার নিজস্ব লেখা, আমার নিজের নোট, আমার স্টুডেন্টের হাতের লেখা, এটা ওদেরকে লিখিয়েছিলাম ব্যাচে। তো তোমাদেরকে এটা আমি ইউটিউবে দিচ্ছি। আমি ভরসা রাখবো যে কেউ যেন মানে অন্য কোনো ইউটিউবার বা অন্য কোনো টিচার আমার এই নোটটাকে কপি করবেন না। এটা স্টুডেন্টদের জন্য দিচ্ছি, স্টুডেন্টদের পড়ার জন্য, তাদের পরীক্ষার সুবিধার্থে দিচ্ছি। তো তোমাদের এই নোটটা আশা করি কাজে লাগবে। সকলের পরীক্ষার জন্য আগাম শুভকামনা রইল।